হ্যালো ভিউয়ার্স, অজিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 পেপারটি রয়েছে, বা তোমরা যারা জেনারেল পড়ছো পাশে পড়ছো, তোমাদের যে এমডিসি 1 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারটির যে সাজেশন তা আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আগামী 1 মাসের মধ্যে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে আমি তার সমস্ত কোশ্চেন অ্যান্সার আপলোড করব আমার এই চ্যানেলে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নিই। সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল ফার্স্ট সেমিস্টারদের জন্য এখানে ডিএসসিসি 1 বা এমডিসি 1 প্রশ্ন হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্ব। দেখো, সার্বভৌমিকতার উপরে 3টি প্রশ্ন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অনার্স এবং পাস উভয়ের ক্ষেত্রে 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব এবং সার্বভৌমিকতা সম্পর্কে জন অস্টিনের বক্তব্য কি। এই 3টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা 3টে প্রশ্ন করবে, একটা কমন পাবে। আজকের ক্লাসে আলোচনা করছি একাত্মবাদী তত্ত্ব, এর পরের ক্লাসে বহুত্ববাদী, এবং তারপরের ক্লাসে অস্টিনের মতবাদটা নিয়েও একটা ভিডিও ক্লাস দেব। তো দেখো, একাত্মবাদী তত্ত্ব বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে সার্বভৌমিকতাটা কি। দেখো, 16শ শতকে পোপ মানে চার্চ আর কি, চার্চের সাথে রাষ্ট্রের বিরোধ বাঁধে যে কার ক্ষমতা বেশি, রাষ্ট্রের ক্ষমতা বেশি না ধর্মীয় গুরু পোপ বা চার্চের ক্ষমতা বেশি। এই যে ইনভেস্টিচার দ্বন্দ্ব দেখা দেয়, এর ভিতর থেকেই উঠে আসে এই সার্বভৌমকতা ব্যাপারটি। সার্বভৌমকতা কথাটির মানে হচ্ছে চরম অবাধ ক্ষমতা, মানে সেই ক্ষমতা হচ্ছে চূড়ান্ত ক্ষমতা, অপরিসীম ক্ষমতা, যে ক্ষমতার উপরে আর কোনো কিছু নেই, এবং সেটাই হচ্ছে শেষ কথা। এবং এই যে চরম চূড়ান্ত ক্ষমতা, এই ক্ষমতা একমাত্র রাষ্ট্রই ভোগ করতে পারে, কোনো ব্যক্তি ভোগ করতে পারে না। এটা একমাত্র রাষ্ট্র ভোগ করতে পারে এই অবাধ চূড়ান্ত ক্ষমতা। এবং এখানে রাষ্ট্রের যে নির্দেশ, জনগণের প্রতি যে নির্দেশ, সাধারণের প্রতি যে নির্দেশ, সেই নির্দেশই হচ্ছে এখানে আইন। এবং এই আইনের যে উৎস, সেই উৎস হচ্ছে রাষ্ট্রের কর্তৃপক্ষই হচ্ছে এই আইনের উৎস, এবং রাষ্ট্র এই আইনের ঊর্ধ্বে। অর্থাৎ রাষ্ট্রই একমাত্র যে চরম অবাধ ক্ষমতা ভোগ করে, তাকে আমরা বলি সার্বভৌম ক্ষমতা। এখানে যা বোদা বলে একজন রাজনীতিবিদ, তিনি এই সার্বভৌমকতার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে সার্বভৌমকতা বলতে বোঝায় যে আইনের দ্বারা নিয়ন্ত্রিত যে ক্ষমতা জনগণের উপরে প্রয়োগ করা হয়, নাগরিকের উপরে, প্রজাদের উপরে যে ক্ষমতা রাষ্ট্র প্রয়োগ করে আইনের ভিতর দিয়ে, তাকে বলা হয় সার্বভৌমকতা। তা যাই হোক, এই হচ্ছে সার্বভৌমকতা কাকে বলে। এখন এই সার্বভৌমকতা থেকে যে জিনিসটা উঠে আসে সেটি হচ্ছে যে সার্বভৌমকতা হচ্ছে চূড়ান্ত ক্ষমতা, এবং এর উৎসস্থল একটাই, সেটি হচ্ছে রাষ্ট্র। তাই একে বলা হচ্ছে একাত্মবাদী তত্ত্ব। একাত্মবাদী তত্ত্বের যারা প্রবক্তা তারা হচ্ছেন জন অস্টিন, জাবোদা এবং রয়েছেন বেনথাম। এই 3 জন রাজনীতিবিদ, তারা এই সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব ব্যাখ্যা করেছেন। একাত্মবাদী তত্ত্বের কথা, মূল কথা হচ্ছে এই যে এই সার্বভৌম ক্ষমতা একজনই ভোগ করবে, সেটি হচ্ছে রাষ্ট্র, কোনো ব্যক্তি নয়। এখানে রাষ্ট্র, একমাত্র রাষ্ট্রই ভোগ করবে সার্বভৌম ক্ষমতা। তাই একা ভোগ করবে, রাষ্ট্র একা ভোগ করবে, তাই একাত্মবাদী। এবং এখানে বলা হচ্ছে যে আইনের মূল উৎস বা সার্বভৌমকতার মূল উৎস কিন্তু একটাই, সেটি হচ্ছে রাষ্ট্র। তাই এটাকে বলা হচ্ছে একাত্মবাদী। এবং এই যে রাষ্ট্র বা রাষ্ট্রের যে কর্তৃপক্ষ, তারা চরম সীমাহীন ক্ষমতার অধিকারী, সীমাহীন কর্তৃত্বের অধিকারী। তো যাই হোক, একাত্মবাদী তত্ত্বের মূল যে বক্তব্যগুলো রয়েছে সেটি হচ্ছে যে রাষ্ট্র এখানে এককভাবে, অর্থাৎ একাই এই সার্বভৌম ক্ষমতা ভোগ করে, এবং রাষ্ট্রের এই ক্ষমতা, এই সার্বভৌম ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা, সীমাহীন ক্ষমতা। এই ক্ষমতা হচ্ছে চিরস্থায়ী ক্ষমতা।
এর হচ্ছে সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্বের মূল বক্তব্য। এবং এখানে বলা হচ্ছে যে রাষ্ট্র তার যে নিজস্ব ভূখণ্ড রয়েছে বা যে নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে রাষ্ট্র গঠিত হয়, সেই ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র যা কিছু আদেশ নির্দেশ দেবে সেগুলি আইন হিসেবে গণ্য হবে এবং এই আইন জনগণের উপরে প্রযুক্ত হবে। এই আইনকে অমান্য করার ক্ষমতা কারোর নেই, কোনো ব্যক্তির নেই, গোষ্ঠীর নেই, কোনো প্রতিষ্ঠানের নেই। এই আইন শাশ্বত, চূড়ান্ত, অলঙ্ঘনীয়। এবং এখানে বলা হচ্ছে যে সার্বভৌম যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ হচ্ছে এই সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ এখানে রাষ্ট্রের কর্তৃপক্ষ হচ্ছে এককভাবে এই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবং এখানে কর্তৃপক্ষ যে রয়েছে, রাষ্ট্রের যে কর্তৃপক্ষ, সে সমস্ত আইনের ঊর্ধ্বে থাকবে। এবং রাষ্ট্রের এই যে সার্বভৌম ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু চরম ক্ষমতা এবং অবাধ ক্ষমতা। চরম, অবাধ এবং অসীম ক্ষমতা, এটা অবিভাজ্য। অর্থাৎ এই ক্ষমতাকে ভাগ করা যায় না বা এটাকে ডিভাইডেড করা যায় না। এই ক্ষমতা অবাধ, চূড়ান্ত। রাষ্ট্র ভোগ করবে এই সার্বভৌম ক্ষমতা এককভাবে। তাই এটাকে বলা হচ্ছে একাত্মবাদী। রাষ্ট্র এবং সমাজ এক্ষেত্রে অভিন্ন হিসেবে দেখা হয়েছে। তবে একাত্মবাদী তত্ত্ব কিন্তু দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে চরম একাত্মবাদ, আর একটি হচ্ছে বাস্তব একাত্মবাদ। চরম একাত্মবাদটা কি? চরম একাত্মবাদ হচ্ছে একটি রাষ্ট্রই হচ্ছে সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী। এখানে অন্য কোনো প্রতিষ্ঠান, গোষ্ঠী বা কোনো ব্যক্তি এই ক্ষমতা ভোগ করবে না। অর্থাৎ রাষ্ট্র চরমভাবে তার এই একাত্মবাদী সার্বভৌম ক্ষমতা ভোগ করবে। তাই একে বলা হচ্ছে চরম একাত্মবাদ। আর বাস্তব একাত্মবাদটা কি? বাস্তব ক্ষেত্রে দেখা যায় একটি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র আছে, আবার অনেক কিন্তু প্রতিষ্ঠান, এনজিও সংস্থা রয়েছে। তাই এখানে রাষ্ট্র সার্বভৌমকতা ভোগ করবে, কিন্তু অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠান সার্বভৌম ক্ষমতা ভোগ করতে পারবে না। এটাই বাস্তব একাত্মবাদ। বাস্তব ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যে রাষ্ট্রই একমাত্র সার্বভৌম ক্ষমতা ভোগ করে, অন্যান্য প্রতিষ্ঠান রাষ্ট্রের মধ্যে থাকবে কিন্তু রাষ্ট্রের মতো সার্বভৌম ক্ষমতা ভোগ করবে না। এটাই হচ্ছে বাস্তব একাত্মবাদ। তো এই ছিল শর্টকাটে বলতে গেলে সার্বভৌমকতা কি, সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্ব। অ্যাকচুয়ালি এর মূল বিষয় হচ্ছে যে রাষ্ট্র তো সার্বভৌম ক্ষমতা ভোগ করবে আমরা জানি, কিন্তু রাষ্ট্র এককভাবে করবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোনো মাধ্যম, কোনো প্রতিষ্ঠান এই ক্ষমতা ভোগ করতে পারে না। রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতা একক ভাবে ভোগ করবে, তাই এটি একত্ববাদী। এবং এই ক্ষমতা তার অবাধ, শাশ্বত, অসীম। এই ক্ষমতা অবিভাজ্য। এবং রাষ্ট্র যা আদেশ নির্দেশ করবে তার ভূখণ্ডের মধ্যে, তাই আইন সেগুলো জনগণের উপর প্রযুক্ত হবে। এবং এখানে জনগণ বা অন্য কোনো প্রতিষ্ঠান বা সংঘ এই আইনকে অমান্য করতে পারবে না। এবং রাষ্ট্র বা রাষ্ট্রের যে কর্তৃপক্ষ, তারা এই সার্বভৌম ক্ষমতা ভোগ করবে, তারা থাকবে সকল ক্ষমতার ঊর্ধ্বে। এবং রাষ্ট্র এই যে এককভাবে এই যে চরম ক্ষমতা ভোগ করছে, তাই একে বলা হচ্ছে একাত্মবাদ। এই তত্ত্ব তুলে ধরেছেন অস্টিন, জাবোদা এবং এখানে তুলে ধরেছেন বেনথাম। তাই এরপরে এনাদের বক্তব্যগুলো আলোচনা করা প্রয়োজন, যে অস্টিনের কি বক্তব্য, বেনথামের কি বক্তব্য এবং এখানে জাবোদার কি বক্তব্য রয়েছে, এগুলো আলোচনা করে এই নোটস শেষ করতে হবে। 10 নম্বরে কোশ্চেন অ্যান্সার আর 500 ওয়ার্ডে, সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করছি। খুব কোয়ালিটি অ্যান্সার, তোমরা একবার দেখে নাও অ্যান্সার। সার্বভৌমকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্বটি পর্যালোচনা করো, অথবা সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্বটির উপর একটি সমালোচনামূলক টিকা লেখো, অথবা সার্বভৌমকতা বলতে কি বোঝো, সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্ব ব্যাখ্যা করো, এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, অথবা সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। মূল প্রশ্ন একাত্মবাদী তত্ত্ব। তা প্রথমে দেখো রয়েছে পয়েন্ট সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্ব। এখানে যেটা বলা হচ্ছে যে সার্বভৌমকতা সম্পর্কিত আইনগত তত্ত্বকে সাধারণভাবে একাত্মবাদ বা একাত্মবাদী তত্ত্বরূপে অভিহিত করা হয়। একাত্মবাদে কর্তৃত্বের একটি মাত্র উৎসস্থলের কথা বলা হয়। একাত্মবাদ চরম সীমাহীন কর্তৃত্ব প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। একাত্মবাদের মূল প্রবক্তা হলেন বোদা, হবস, বেনথাম প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী। তবে 19 শতাব্দীর ব্রিটিশ আইনবিদ জন অস্টিন
তার গ্রন্থে সর্বপ্রথম একাত্মবাদী তত্ত্বকে সুশৃঙ্খল ও সুস্পষ্ট রূপে উপস্থাপিত করেছেন। এরপরে দেখো রয়েছে পয়েন্ট যে একাত্মবাদী তত্ত্বের মূল যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে পরের পয়েন্টস এখানে নাম্বার করে করে দেওয়া আছে, 1 2 3 4 5, 5টি হচ্ছে সাব পয়েন্ট আছে। 1, রাষ্ট্র এককভাবে সার্বভৌম ক্ষমতার প্রয়োগের অধিকারী। একাত্মবাদে প্রধান প্রবক্তা বোদার মত অনুসারে সার্বভৌমকতা হলো রাষ্ট্রের সর্বোচ্চ চিরস্থায়ী ক্ষমতা। কোনো সংঘ বা প্রতিষ্ঠানের এই ক্ষমতা ভোগ করার অধিকার নেই। 2, রাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের ভিতরে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ হলো আইন। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংঘ বা গোষ্ঠী এই আদেশ বা নির্দেশকে অমান্য করতে পারেন না। 3, সার্বভৌম কর্তৃপক্ষ হলো আইনের একমাত্র উৎস, এই কারণে সার্বভৌম কর্তৃপক্ষের অবস্থান আইনের ঊর্ধ্বে। 4, রাষ্ট্রীয় সার্বভৌমকতা চরম, অবাধ, অসীম এবং অবিভাজ্য। 5, রাষ্ট্র ও সমাজ অভিন্ন। এবার দেখো একাত্মবাদের শ্রেণী বিভাগ। রাষ্ট্রবিজ্ঞানীরা একাত্মবাদের 2টি শ্রেণীর কথা উল্লেখ করেছেন। একটি হলো চরম একাত্মবাদ, অ্যাবসোলুট মনিজম, এবং অন্যটি হলো বাস্তব একাত্মবাদ। চরম একাত্মবাদ অনুসারে সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী হলো রাষ্ট্র। রাষ্ট্রীয় ভূখণ্ডের ভিতরে কোনো সংঘ বা প্রতিষ্ঠানের অস্তিত্ব এখানে স্বীকার করা হয় না। অন্যদিকে বাস্তব একাত্মবাদ অনুসারে সার্বভৌম কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রের অস্তিত্ব থাকলেও রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যান্য সংঘ বা প্রতিষ্ঠানও থাকতে পারে। অবশ্যই এই ধরনের সংঘ বা প্রতিষ্ঠানের হাতে সার্বভৌম ক্ষমতা থাকবে না। বোদার তত্ত্ব। সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্বের অন্যতম প্রবক্তা যা বোদা তার 6 বুকস অন দ্য রিপাবলিক গ্রন্থে সার্বভৌমকতাকে নাগরিক ও প্রজাদের উপর প্রযোজ্য আইনের দ্বারা অনিয়ন্ত্রিত চূড়ান্ত ক্ষমতা রূপে বর্ণনা করেছেন। তার মতে আইনের উৎস হল সার্বভৌম কর্তৃপক্ষ। 16 শতাব্দীতে চার্লস বনাম রাষ্ট্রের বিরোধ দেখা দিলে বোদা রাষ্ট্রীয় কর্তৃত্বের অধিকারী রাজাকে সার্বভৌম বলে ঘোষণা করেন। অবশ্য বোদা সার্বভৌম কর্তৃপক্ষের ক্ষমতার উপর 3টি প্রধান নিয়ন্ত্রণ আরোপ করতে চেয়েছিলেন। সেগুলি হলো ঐশ্বরিক আইন, সাংবিধানিক আইন এবং ব্যক্তিগত সম্পত্তির অধিকার সম্পর্কিত নিয়মকানুন। এবার দেখো হবসের তত্ত্ব। 17 শতাব্দীতে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস তার লেভিথান গ্রন্থে একাত্মবাদী সার্বভৌমকতার তত্ত্বের এক বিশদ ব্যাখ্যা উপস্থাপিত করেন। পণ্ডিতদের মতে প্রধানত ব্রিটিশ রাজশক্তিকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য হবস তার সার্বভৌমকতা সংক্রান্ত মতবাদ প্রচার করেন। তার মতে প্রাকৃতিক পরিবেশের ভয়াবহ দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চুক্তির মাধ্যমে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে তুলে দিয়েছিল। এই ব্যক্তি বা ব্যক্তি সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী। হবসের মতে রাজা তথা সার্বভৌম ক্ষমতার অধিকারী কর্তৃপক্ষ চুক্তির কোনো পক্ষ নন, তাই তার অবস্থান চুক্তির ঊর্ধ্বে। এই কারণে চুক্তির শর্ত পালনের দায় রাজার উপর বর্তায় না। রাজার বিরুদ্ধে প্রজাদের কোনো প্রকার বিদ্রোহ হবস অনুমোদন করেননি। রাজার আদেশ বা নির্দেশকে তিনি আইন বলে ঘোষণা করেছিলেন। তার মতে রাজার প্রতি আনুগত্যের চুক্তি ভঙ্গ করার অর্থ হল পুনরায় দুর্বিষহ ও ভয়াবহ প্রাকৃতিক পরিবেশে ফিরে যাওয়া। হবসের তত্ত্ব অনুসারে নিজেদের মঙ্গলের জন্য কতটুকু স্বাধীনতা প্রয়োজন তা প্রজারা জানেন না, তাই রাজা নিজে প্রজাদের জন্য প্রয়োজনীয় স্বাধীনতা প্রদান করে থাকেন। এভাবে হবস তার একাত্মবাদী সার্বভৌমকতার তত্ত্বের কথা তুলে ধরেন। এবার দেখো বেনথামের তত্ত্ব। হিতবাদী দার্শনিক জেরেমি বেনথাম সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্বকে আরও সমৃদ্ধ করেন। তার ফ্র্যাগমেন্ট অব গভর্নমেন্ট গ্রন্থে এই বিষয়ে বিশদে আলোচনা করেছেন। বেনথামের মতে সমাজের গরিষ্ঠ সংখ্যক মানুষের সুখ ও কল্যাণের স্বার্থে সমাজকে পরিচালনা করার দায়িত্ব রাষ্ট্রের হাতে থাকবে। দায়িত্বশীল গণতান্ত্রিক নীতির দ্বারা চালিত হবে রাষ্ট্র। রাষ্ট্র সার্বভৌম ও অসীম ক্ষমতার অধিকারী। সমাজের সদস্যদের সুখ সুবিধা সুনিশ্চিত করা রাষ্ট্রের প্রধান কাজ। এজন্য রাষ্ট্র সমাজের সদস্যদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত আনুগত্য লাভ করবে। অবশ্য সার্বভৌম কর্তৃপক্ষ ভুল বা অন্যায় করলে তার বিরোধিতা করার নৈতিক অধিকার জনগণের আছে বলে বেনথাম মনে করতেন। হবস কিন্তু জনগণের বিদ্রোহ করার অধিকার দেননি, কিন্তু বেনথাম রাজার বিরুদ্ধে জনগণের বিদ্রোহ করার অধিকার দিয়েছিলেন। এরপরে দেখো অস্টিনের তত্ত্ব। বিখ্যাত ব্রিটিশ আইনজ্ঞ দার্শনিক জন অস্টিন 1832 খ্রিস্টাব্দে তার এই গ্রন্থ একাত্মবাদী সার্বভৌমকতা সম্পর্কে মতবাদ প্রচার করেন। চুক্তিবাদী হবস ও হিতবাদী বেনথামের সার্বভৌমকতা তত্ত্বের মধ্যে সমন্বয় সাধন করে অস্টিন তার আইনগত সার্বভৌমকতার সম্পর্কিত মতবাদ গড়ে তোলেন। সার্বভৌমকতার সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে অস্টিন বলেন, যদি কোনো ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ
অন্য কোনো অনুরূপ ঊর্ধ্বতনের প্রতি আনুগত্য স্বীকার না করে সমাজের অধিকাংশের স্বভাবজাত আনুগত্য লাভ করে, তখন ওই নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই সমাজের সার্বভৌম কর্তৃত্বের অধিকারী এবং ওই কর্তৃপক্ষ সহ উক্ত সমাজকে রাজনৈতিক ও স্বাধীন সমাজ বলা যায়। অস্টিনের মতে অধস্তনের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ হলো আইন। এভাবে পুরোপুরি আইনগত দৃষ্টিকোণ থেকে অস্টিন তার সার্বভৌমিকতার ধারণাকে ব্যক্ত করেছেন। হবসের মতোই অস্টিন সার্বভৌম কর্তৃপক্ষকে সর্বশক্তিমান বলে ঘোষণা করেন। ও.পি. গাউবারের মতে সমস্ত ইতিবাচক আইনের একটিমাত্র উৎসকে প্রতিষ্ঠিত করে অস্টিন আইন, রাষ্ট্র ও সার্বভৌমিকতার এক একাত্মবাদী ধারণাকে তুলে ধরেন। এই পর্যন্ত একাত্মবাদী তত্ত্ব ব্যাখ্যা করা হলো, যেখানে একাত্মবাদী তত্ত্বের মূল বক্তব্য, তার শ্রেণীবিভাগ, বেদার তত্ত্ব, হবসের তত্ত্ব, বেনথামের তত্ত্ব এবং অস্টিনের তত্ত্ব আলোচনা করা হলো। এবার আসছে শেষ যে পাঠ, সমালোচনা। সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব নানা দিক থেকে সমালোচিত হয়েছে। যেমন 1. সমাজের প্রকৃতি সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টিকারী। একাত্মবাদে রাষ্ট্রের ভিতরে সামাজিক সংঘ বা প্রতিষ্ঠানকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসাবে রাষ্ট্রের প্রাধান্যকেই এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। বহুত্ববাদী রাষ্ট্রবিজ্ঞানীরা এই ধারণাকে সমালোচনা করে বলেন যে সমাজের প্রকৃতি সংঘমূলক, নাগরিকদের স্বতঃস্ফূর্ত কাজকর্মের মধ্য দিয়ে এই ধরনের সংঘ বা প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে। এই কারণে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ এখানে কার্যকরী নয়। 2. রাষ্ট্রের ইচ্ছা দায়িত্বহীন নয়। একাত্মবাদে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উপরে কোনো দায়িত্ব বা শর্ত আরোপিত হয়নি, কিন্তু অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কির মতে রাষ্ট্রের ইচ্ছা কখনোই দায়িত্বহীন হতে পারে না। বস্তুত রাষ্ট্র বা সরকারের ইচ্ছা নাগরিকদের দ্বারা অনুমোদিত হওয়া প্রয়োজন। 3. আন্তর্জাতিকতার পক্ষে বিপজ্জনক। ল্যাস্কির মতে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের যে ধারণা একাত্মবাদে তুলে ধরা হয়েছে তা আন্তর্জাতিক দিক থেকে বিপজ্জনক। আন্তর্জাতিক ক্ষেত্রে বিচ্ছিন্ন বা স্বতন্ত্র সার্বভৌমিকতার কোনো মূল্য নেই। বর্তমান বিশ্বে প্রতিটি রাষ্ট্র পরস্পরের প্রতি নির্ভরশীল। এই কারণে চূড়ান্ত সার্বভৌমিকতার ধারণাকে গার্নার লিগাল ফিকশন আখ্যা দিয়ে তাকে এ ব্যানফুল অ্যান্ড ডেঞ্জারাস ডোগমা বলে অভিহিত করেছেন। 4. কেন্দ্রীভূত সর্বব্যাপী রাষ্ট্রের ধারণা গ্রহণযোগ্য নয়। একাত্মবাদে যে কেন্দ্রীভূত সর্বব্যাপী রাষ্ট্রের ধারণাকে তুলে ধরা হয়েছে তা অনেকের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। বার্কার সীমাহীন দায়িত্বহীন সর্বব্যাপী রাষ্ট্রের ধারণাকে মানবতার স্বার্থবিরোধী বলে অভিহিত করেছেন। পরেরটি দেখো, রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ ও সর্বগ্রাসী একনায়কত্বের সমর্থক। সমালোচকদের মতে একাত্মবাদের মধ্যে যে সার্বভৌমিকতার ধারণাকে উপস্থাপিত করা হয়েছে তা রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ ও সর্বগ্রাসী একনায়কত্বের পৃষ্ঠপোষণ ছাড়া আর কিছু নয়। বোদা এবং হবসের একাত্মবাদকে সমালোচনা করে বলা হয় যে রক্ষণশীল রাজকীয় ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে এই মতবাদ ব্যক্তিকে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের জালে আটকে রেখেছে। এরপরে দেখো শেষ পয়েন্ট যেটা রয়েছে, মূল্যায়ন। একাত্মবাদের ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এই কথা বলা যায় এই তত্ত্ব কখনোই সার্বভৌম ক্ষমতাকে পাশবিক ক্ষমতা হিসেবে চিহ্নিত করেনি। এই তত্ত্বে সার্বভৌম ক্ষমতা বলতে স্বেচ্ছাচারের অধিকারকে বোঝানো হয়নি। বস্তুত সমাজ জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি উচ্চতর ক্ষমতা সমন্বিত কর্তৃপক্ষের প্রয়োজন। একাত্মবাদ এই ধরনের এক উচ্চতর ক্ষমতার ধারণাকে প্রতিষ্ঠিত করেছে। এই ছিল সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।